এখন আমরা আমাদের রিডিং টেস্টটা শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই আপনাদের স্ক্রিনে পুরো রিডিং প্যাসেজটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন। আমরা যেটা করব, আমরা একটু করে দেখে নিব এখন যে এটা কিসের উপর বা কি টপিকের উপর, হালকা বোঝার চেষ্টা করব। তারপরে আপনারা ভিডিওটা পজ করবেন, পজ করে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পুরো রিডিং প্যাসেজটা একবার পড়ে নেবেন। খুব আস্তে আস্তে আমরা পড়বো না, আমরা চেষ্টা করব দ্রুত পড়ে প্যাসেজটাতে কি বলা হচ্ছে মূলত সেই আইডিয়াটা, একটা জেনারেল আইডিয়া নেওয়ার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে যে আমাদেরকে বলা হয়েছে আমরা 20 মিনিট পর্যন্ত টাইম এখানে যাতে স্পেন্ড করি। কোয়েশ্চেন 1 থেকে 13 এই পুরো প্যাসেজটার উপর হবে এবং আমরা এখানে টপিকটাও দেখতে পাচ্ছি, নাটমেগ আ ভ্যালুয়েবল স্পাইস, মানে এই পুরো প্যাসেজটা নাটমেগ নিয়ে হবে। এই টাইটেলটা দেখে কিছুটা হয়তোবা বোঝা যাচ্ছে যে হয়তোবা তারা আমাদেরকে নাটমেগের হিস্ট্রি সম্পর্কে বলবে, নাটমেগ কিভাবে ট্রেড করা হতো সম্ভবত সেই সম্পর্কেও বলতে পারে। আমরা এখনো পুরোপুরি আইডিয়া জানি না। আপনারা এখন যেটা করবেন, ভিডিওটা পজ করবেন, 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পুরো প্যাসেজটা একবার দ্রুত পড়ে নেবেন। তারপরেই আমরা কিন্তু সবগুলো কোয়েশ্চেন সলভ করা শুরু করে দিব। আপনারা এখন আপনাদের স্ক্রিনে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়েশ্চেন 1 থেকে 4 এক ধরনের প্রশ্ন, কোয়েশ্চেন 5 থেকে 7 আরেক ধরনের প্রশ্ন। আমরা প্রথমেই 1 থেকে 4টা অ্যাটেম্প্ট করব। এখানে আমাদেরকে বলা হয়েছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার, মানে আমাদেরকে প্যাসেজ থেকে একটি মাত্র শব্দ বেছে নিতে হবে এবং সেই শব্দটা ব্যবহার করে আমরা এখানে ফিল ইন দ্য গ্যাপগুলোকে সম্পূর্ণ করব বা পূরণ করব। খেয়াল করে দেখবেন এখানে আমাদেরকে বলেছে, এখানে ওয়ার্ড লিমিটটা নিয়ে কেয়ারফুল থাকবেন, ওয়ার্ড লিমিট এক্সিড করা যাবে না কিন্তু। দ্য নাটমেগ ট্রি অ্যান্ড দ্য ফ্রুট, এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে 4টা। আমরা অল্প করে ব্ল্যাঙ্কগুলো দেখে নিব যেখানে কি কি তারা আমাদেরকে বলছে, তাইলে আমরা এক্স্যাক্টলি এই তথ্যগুলোই প্যাসেজে খুঁজে বের করার চেষ্টা করব। দেখতে পাচ্ছি প্রথমে বলেছে দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ, মানে তারা মূলত এই ব্ল্যাঙ্কে আমাদের থেকে লিফের বা পাতাগুলোর শেপ যে আকারের সেই শেপটা সম্পর্কে জানতে চাচ্ছে। তো আমরা যখন পড়বো প্যাসেজটা আমরা ঠিকই চেষ্টা করব হচ্ছে ওই শেপটা খুঁজে বের করার। The dash surrounds the fruit and breaks open when the fruit is ripe, মানে যখন ফ্রুটটা পেকে যায় তখন কিছু একটা ওই ফ্রুটটাকে সারাউন্ড করে থাকে এবং ঠিক পাকার পরপরই ওটা খুলে বের হয়ে আসে। The dash is used to produce the spice nutmeg, মানে স্পাইস নাটমেগ স্পাইসটা তৈরি করার জন্য একটা নির্দিষ্ট কিছু ব্যবহার করা হয়। The covering known as the aril is used to produce dash, মানে অ্যারিল নামক আমরা কোনো একটা জিনিস এখানে পাবো প্যাসেজে যেটা ইউজ করে বা যেটা ব্যবহার করে কোনো একটা জিনিস বানানো হয় বা তৈরি করা হয়। দ্য ট্রি হ্যাজ ইয়েলো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুট, এখানে কোনো ব্ল্যাঙ্ক নেই, তাই আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমরা মোটামুটি এখন ব্ল্যাঙ্কগুলো দ্রুত পড়ে কিন্তু আইডিয়া পেয়েছি যে আমাদের কি কি ধরনের তথ্য খুঁজে বের করতে হবে। আমরা একদমই প্রথম প্যারাগ্রাফটা একবার একটু দেখি। দ্য নাটমেগ ট্রি, এখানে নাটমেগ ট্রি এর সায়েন্টিফিক নামটা দেওয়া আছে যে মৃত্তিকা ফ্র্যাগ্রান্স ইজ আ লার্জ এভারগ্রিন ট্রি native to Southeast Asia, এখানে আমাদের উত্তরটা নেই। Until the late 18th century it only grew in one place in the world, a small group of islands in the Banda Sea. আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলত তারা আমাদেরকে অনেক ধরনের লোকেশন তথ্য দিচ্ছে, আমাদের পুরোটা পড়ারও দরকার নেই বিকজ আমরা বুঝতে পারছি যে আমরা যে ব্ল্যাঙ্কগুলো পড়েছিলাম ওই ব্ল্যাঙ্কে কিন্তু লোকেশন সম্পর্কে কোনো প্রশ্ন ছিল না। এখানে আমরা দেখতে পাচ্ছি the tree is thickly branched with a dense foliage of tough dark green ওভাল লিভস। আমরা আমাদের প্রথম ব্ল্যাঙ্কের উত্তরটা কিন্তু পেয়ে গিয়েছি। আমাদেরকে বলেছে যে নাটমেগ ট্রি এর অনেক ফোলিয়েজ থাকে, মানে অনেক পাতা থাকে, ডেন্স ফোলিয়েজ থাকে, আর পাতাগুলো ডার্ক গ্রিন এবং ওভাল শেপের হয়। তার মানে আমরা কিন্তু আমাদের প্রথম যে অ্যান্সারটা ছিল সেটা পেয়ে গিয়েছি। দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট অ্যান্ড ব্রেকস ওপেন ওয়েন দ্য ফ্রুট ইজ রাইপ, মানে কোনো একটা জিনিস ফ্রুটটাকে সারাউন্ড করে থাকে। আমরা একটু দেখি যে এইখানে আমরা কোথায় উত্তরটা পাবো। অ্যান্ড প্রডিউসেস স্মল ইয়েলো বেল শেপড ফ্লাওয়ার্স অ্যান্ড পেল ইয়েলো পেয়ার শেপড ফ্রুটস। আচ্ছা, এখানে অ্যান্সারটা নাই। দ্য ফ্রুট ইজ এনকেসড ইন আ ফ্লেশি হাস্ক, আমরা দ্বিতীয় অ্যান্সারটাও পেয়ে গিয়েছি যে ফ্রুটটা একটা হাস্কের ভিতর এনকেসড, মানে একটা হাস্কের ভিতর থাকে। যেমন আমরা যখন কোকোনাট দেখি, কোকোনাটের বাইরে একটা হার্ড শেল থাকে, ভিতরে মেইন জিনিসটা থাকে। সো এখানেও বলা হচ্ছে যে আমাদের যে ফ্রুটটা আছে সেটা একটা হাস্কের ভিতরে এনকেস করা। তার মানে দ্য হাস্ক সারাউন্ডস দ্য ফ্রুট। আচ্ছা, তৃতীয় যে অপশনটা আছে সেখানে তারা আমাদেরকে কি বলেছে, দ্য ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পাইস নাটমেগ। দেখি যে এখানে নাটমেগ স্পাইস নিয়ে কোথায় কথা রয়েছে। আমরা একটু দ্রুত পড়লেই কিন্তু দেখতে পারবো যে নাটমেগ শব্দটা পরবর্তী সেন্টেন্সটাতে কিন্তু নেই।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাটমেগ শব্দটা সেকেন্ড লাস্ট লাইন, এই প্যাসেজের সেকেন্ড লাস্ট লাইনে নাটমেগ শব্দটা আছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এই নাটমেগের লাইনটাতেই হয়তোবা আমরা উত্তরটা খুঁজে পেতে পারি। These are the sources of the two spices nutmeg and mace. আমরা তার ঠিক এক লাইন আগেও লাইনটা একটু পড়ে রাখি। Inside is a purple brown shiny seed, যেটার লেন্থটা বা ডাইমেনশনটা আমাদেরকে দেওয়া আছে, surrounded by a lacy red or crimson covering called an aril, মানে একটা খুব ক্রিমসন বা লাল রঙের একটা কভারিং আছে যেটার নাম হচ্ছে অ্যারিল। অ্যারিলটা হচ্ছে দুটো স্পাইসের সোর্স, নাটমেগ এবং মেইস। দ্য ফর্মার মানে নাটমেগ বিং প্রডিউসড ফ্রম দ্য ড্রাইড সিড, মানে নাটমেগটা সিডের থেকে তৈরি করা হয়, এবং মেইস দ্য ল্যাটার, মানে ল্যাটার হচ্ছে মেইস, ফ্রম দি অ্যারিল, মানে মেইস তৈরি হয় অ্যারিল থেকে এবং নাটমেগ তৈরি হয় ড্রাইড সিড থেকে। সো আমরা জানি এখানে আমাদেরকে জিজ্ঞেস করেছে স্পাইস নাটমেগটা তৈরি হয় কিছু থেকে সেটা আইডেন্টিফাই করতে, তাই আমরা এখানে বুঝতে পারলাম যে এই জায়গাটাতে সিড বসবে। আমরা এখানে ড্রাইড সিড কিন্তু লিখবো না, যদিও এখানে ড্রাইড সিড কিন্তু প্যাসেজে দেওয়া আছে, কারণ আমাদেরকে কিন্তু এইখানেই ওয়ার্ড লিমিট বলে দেওয়া হয়েছে, চুজ ওয়ান ওয়ার্ড ওনলি, আমরা চাইলেও দুটো ওয়ার্ড ইউজ করতে পারবো না। দ্য কাভারিং নোন অ্যাজ দি অ্যারিল ইজ ইউজ টু প্রডিউস ড্যাশ, এটা আমরা অলরেডি জানি যে আমাদেরকে এখানে বলা হয়েছে এই অ্যারিল থেকে মেইস যেই স্পাইসটা আছে সেটা তৈরি করা হয়, হেন্স আমাদের এটার উত্তর হবে মেইস। আমরা সবগুলো অ্যান্সার করার পরে 7 পর্যন্ত একসাথে আমাদের যে ওএমআর শিটটা আছে সেই ওএমআর শিটে ট্রান্সফার করে ফেলবো। আচ্ছা, তারপরে দেখি কোয়েশ্চেন 5 থেকে 7-এ তারা আমাদেরকে কি বলেছে। 5 থেকে 7 আমরা অল্প কিছুক্ষণ একটু দেখেই বুঝে যাচ্ছি যেটা ট্রু ফলস নট গিভেন টাইপ কোয়েশ্চেন। আমরা জানি ট্রু ফলস নট গিভেনে যখন আমাদের স্টেটমেন্টটা হুবহু প্যাসেজে যেই তথ্য আছে সেটার সাথে মিলে যায় আমরা তখন ট্রু বলি, যখন উল্টো হয় প্যাসেজে একটা স্টেটমেন্ট বলা আর আমাদের কোয়েশ্চেনে একটা স্টেটমেন্ট বলা তখন আমরা কিন্তু ফলস বলি যদি উল্টো হয়। আর নট গিভেন মানে আমাদেরকে এমন একটা স্টেটমেন্ট কোয়েশ্চেনে দেওয়া হয়েছে যেটা প্যাসেজে দেয়াই নেই, যেটা সম্পর্কে কিছুই আমাদেরকে বলা নেই, এটা হয়েছে নাকি হয়নি, ট্রু নাকি ফলস কোনোটাই দেওয়া নেই, তখন আমরা নট গিভেন চুজ করি। আচ্ছা, আমরা একদম প্রথমে আমাদের প্রথম স্টেটমেন্টটা দেখি। ইন দ্য মিডল এজেস মোস্ট ইউরোপিয়ানস নিউ where nutmeg was grown, মানে মিডল এজেসে বেশিরভাগ ইউরোপিয়ানরাই জানতো যে নাটমেগ যেই স্পাইসটা আছে বা নাটমেগ যেই পুরো গাছটা আছে এটা কোথায় গ্রো করা হয় বা কোথায় তাকে তৈরি করা হয়। তো আমরা একটু দেখি যে এটা ট্রু নাকি ফলস নাকি নট গিভেন। আমরা একটু দেখি, নাটমেগ ওয়াজ আ হাইলি প্রাইসড অ্যান্ড কস্টলি ইনগ্রিডিয়েন্ট ইন ইউরোপিয়ান কুইজিন ইন দ্য মিডল এজেস, মানে এই প্যারাগ্রাফেই আমরা সম্ভবত অ্যান্সারটা পেয়ে যাব। ইট ওয়াজ ইউজড অ্যাজ আ ফ্লেভারিং, medicinal and preservative agent. Throughout this period, the Arabs were the exclusive importers of the spice to Europe, মানে আরবরাই শুধুমাত্র ইউরোপে এই যে স্পাইসটাকে ইম্পোর্ট করার ওই ইম্পোর্টাররা শুধুমাত্র আরব ছিল, এর বাইরে আর কোনো জায়গা থেকে এটা ইম্পোর্ট করা হতো না। They sold nutmeg for high prices to merchants based in Venice, but they never revealed the exact location of the source of this extremely valuable commodity, মানে তারা নাটমেগ খুব হাই প্রাইসে ভেনিসে সবার কাছে বিক্রি করত, কিন্তু কখনোই তারা এই এক্সাক্ট লোকেশন মানে কোন জায়গায় নাটমেগটা তৈরি করা হয় বা এটার সোর্স বা উৎস কোথায় সেটা কাউকেই কখনো বলতো না। The Arab-Venetian dominance of the trade finally ended in 1512 when the Portuguese reached the Banda Islands and began exploiting its precious resources. আমরা এই পুরো প্যাসেজটা পড়ে খুব ভালো মতোই বুঝেছি যে আরবরা খুবই সিক্রেটিভ ছিল, তারা নাটমেগ সম্পর্কে কাউকে ওপেনলি কোনো তথ্য দিত না। তার মানে ইন দ্য মিডল এজেস মোস্ট ইউরোপিয়ানস নিউ ওয়্যার দ্য নাটমেগ ওয়াজ গ্রোন, এটা আসলে সত্যি না, কারণ ইউরোপিয়ানরা কিন্তু জানতো না, তার মানে এটার অ্যান্সার হচ্ছে ফলস। The VOC was the world's first major trading company. The VOC was the world's ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। আমরা একটু দেখি যে ভিওসি সম্পর্কে তারা আমাদেরকে প্রথম কোথায় বলেছে। আপনারা কিন্তু এইখানে এই যে প্যারাগ্রাফটা আছে 3 নম্বর প্যারাগ্রাফ, এইখানে আমি খুব কুইকলি যখন দ্রুত স্কিম করে ফেলছি আমি দেখছি ভিওসি শব্দটার মেনশন এখানে কোথাও নাই, তাই আমরা এখানে সময় ব্যয় না করে এই প্যাসেজটা পড়বো না, প্যারাগ্রাফটা পড়বো না। আমরা পরবর্তী প্যারাগ্রাফে যখন যাব তখন আমরা দেখব যে এই প্রথম ভিওসির কথা বলা হয়েছে, তার মানে আমরা সম্ভবত ভিওসি নিয়ে যে প্রশ্নটা আছে সেটার উত্তর এই প্যারাগ্রাফটাতেই পাবো। In 1602, Dutch merchants founded the VOC, a trading corporation better known as Dutch East India Company. ঠিক আছে, 1617 এর মধ্যে the VOC was the richest commercial operation in the world. এখন পর্যন্ত আমাদেরকে এটা বলা হয় না যেটা ওয়ার্ল্ডের ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি।
কোম্পানি হ্যাড 50,000 এমপ্লয়ি, প্রাইভেট আর্মি, ফ্লিট শিপস, ঠিক আছে, এখানে উত্তরটা নাই। অ্যাট দ্য সেম টাইম থাউজেন্ডস অফ পিপল অ্যাক্রস ইউরোপ ওয়ার ডাইং অফ দ্য প্লেগ, আচ্ছা, ডক্টরস ওয়ার ডেসপারেট, আচ্ছা, অ্যান্ড ডিসাইডেড নাটমেগ হেল্প দ্য কিওর। Everybody wanted nutmeg, ঠিক আছে, many were willing to spend no expenses. Nutmeg bought for a few pennies in Indonesia could be sold for 68,000 times its original cost on the streets of London. The only problem was the short supply, and that's where the Dutch found their opportunity. আচ্ছা, পরবর্তী প্যারাগ্রাফে আমরা দেখব ভিওসি নিয়ে আর কোনো তথ্য আমাদের তেমন একটা দেয়া নেই, মানে আমাদের ভিওসি নিয়ে যে প্যারাগ্রাফটা আছে সেটা আসলে মূলত এটাই। আর এই পুরো প্যারাগ্রাফটা পড়ে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছি যে আমাদের এইখানে ভিওসি যে ফার্স্ট ট্রেডিং কোম্পানি অফ দ্য ওয়ার্ল্ড এরকম কোনো তথ্য দেওয়া নেই। রিচেস্ট ছিল বলা হয়েছিল, তারপর বলেছে কমার্শিয়াল অপারেশন ছিল, কতজন এমপ্লয়ি ছিল, অনেক হাজার হাজার শিপস ছিল, সব বলা হয়েছে, কিন্তু কোথাও এটা বলা হয়নি দ্যাট ভিওসি ওয়াজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। তার মানে এটার অ্যান্সার হচ্ছে নট গিভেন। পরবর্তী অ্যান্সারটাতে চলে যাই আমরা দ্রুত। ফলোইং দ্য ট্রিটি অফ ব্রেডা, the Dutch had control of all the islands where nutmeg grew. আচ্ছা, ট্রিটি অফ ব্রেডাটা আমরা একটু খুঁজে বের করি। আমরা এখন পর্যন্ত ব্রেডা শব্দটাই কোথাও পাইনি, তার মানে পরবর্তী প্যারাগ্রাফগুলোতে অ্যান্সারটা আছে। আমরা যদি এই প্যারাগ্রাফটা দ্রুত একটু স্কিম করি, আপনারা এই প্যারাগ্রাফের একদম শেষের দিকে দেখবেন প্রথমবার ট্রিটি অফ ব্রেডা উল্লেখ করা হয় ঠিক এই জায়গাটাতে। তার মানে আমরা এই জায়গাটার পরে গিয়ে হয়তোবা সম্ভবত অ্যান্সারটা খুঁজে পাবো। আমাদেরকে এখানে প্রশ্নে বলেছে ট্রিটি অফ ব্রেডার পরে সবগুলো আইল্যান্ড যেখানে নাটমেগ গ্রো করা হতো বা তৈরি করা হতো তার পুরো কন্ট্রোল ছিল ডাচদের হাতে। আমরা দেখি যে এটা এখানে প্রমাণিত হচ্ছে নাকি। প্রমাণিত যদি হয়ে থাকে তাহলে এটার অ্যান্সার হবে ট্রু, আদারওয়াইজ ফলস, আর না হলে নট গিভেন। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্য ডাচ অ্যান্ড ব্রিটিশ অ্যারাইভড এট আ কম্প্রোমাইজ, যেটার নাম ছিল ট্রিটি অফ ব্রেডা। Intent on securing their hold over every nutmeg producing island, the Dutch offered a trade. মানে ডাচরা চেত যে নাটমেগ প্রডিউসিং সকল আইল্যান্ডের উপর তাদেরই শুধুমাত্র কন্ট্রোল থাকবে। ইফ দ্য ব্রিটিশ, আর এখানে তারপরে আমাদেরকে ট্রেড পুরো এই যে ডিলটা আছে এটা সম্পর্কে বিস্তারিত বলেছে। ইফ দ্য ব্রিটিশ would give them the island of Run, they would in turn give Britain a distant and much less valuable island in North America. মানে এই ট্রিটিটার আয়ত্তে যেটা হবে হচ্ছে যে ব্রিটিশরা তাদেরকে ডাচদেরকে রান নামের একটি আইল্যান্ড দিয়ে দিবে এবং তার পরিবর্তে আমাদেরকে যেই ডাচরা আছে ডাচরা ব্রিটেনকে দিবে হচ্ছে খুব দূরে থাকা একটা রিমোট একটা মাচ লেস ভ্যালুয়েবল একটা আইল্যান্ড যেটা নর্থ আমেরিকাতে আছে। ব্রিটিশরা এগ্রি করেছে। আদার আইল্যান্ড ওয়াজ কল ম্যানহাটন। আর লাস্টে বলেছে দ্য ডাচ নাও হ্যাড আ মোনোপলি ওভার দ্য নাটমেগ ট্রেড উইচ উড লাস্ট অ্যানাদার সেঞ্চুরি। মোনোপলি মানে হচ্ছে ডাচরা বাদে নাটমেগ ট্রেডে আর কেউ তখন ছিল না, এটাকেই মোনোপলি বলা হয়। তার মানে ডাচ হ্যাড কন্ট্রোল অফ অল দ্য আইল্যান্ডস ওয়্যার নাটমেগ গ্রিউ, এটা হচ্ছে সত্যি। কারণ ট্রিটি অফ ব্রেডার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই যে ডাচরাই আছে যাদের হচ্ছে এই নাটমেগ গ্রো করার পুরো কন্ট্রোলটা ছিল, আর কারোই কিন্তু এই কন্ট্রোলটা ছিল না। এখন আমরা যেটা করব, আমরা দ্রুত আমরা যতটুকু অ্যান্সার লিখেছি ততটুকু অ্যান্সার আমাদের অ্যান্সার শিটে ট্রান্সফার করে ফেলবো। আমাদের কাছে এখন কিন্তু আনসার শিটটা আছে। আমরা একদম শুরু থেকে দেখব এটাকে কেমনে পূরণ করতে হয়। আমরা অলরেডি কিন্তু অনেকেই জানি। এখানে বলেছে রাইট ইউর ফুল নেম ইন ক্যাপিটাল লেটার্স, মানে আমাদেরকে ব্লক লেটারে আমাদের পুরা নামটা লিখতে হবে। এটা খুবই সাবধান থাকবেন, পেন্সিল দিয়ে পূরণ করতে হবে, ব্লক লেটারে লিখতে হবে। আচ্ছা, পুরো নাম লিখতে হবে পাসপোর্টের সাথে যাতে আইডেন্টিক্যাল হয়। প্লিজ রাইট ইউর ক্যান্ডিডেট নাম্বার। আপনাদের ক্যান্ডিডেট নাম্বার আপনাদেরকে বলাই হবে। সো আমি জাস্ট র্যান্ডম একটা ক্যান্ডিডেট নাম্বার দিয়ে দিচ্ছি 0 1 2 3 4। আপনাদের ক্যান্ডিডেট নাম্বার যেটা কেয়ারফুলি এখানে লিখবেন। এখানে বলেছে 3 ডিজিট ল্যাঙ্গুয়েজ কোড লিখতে। আমাদের মাতৃভাষার ল্যাঙ্গুয়েজ কোডটা এখানে লিখতে হবে। আপনাদেরকে একটা বুকলেট দেওয়া হবে, সেই বুকলেটে কিন্তু যতগুলো ভাষা আছে সবগুলো ভাষার ল্যাঙ্গুয়েজ কোড দেওয়া থাকে। বাংলার ল্যাঙ্গুয়েজ কোড হচ্ছে 0 1 4। আমরা সুন্দর করে ক্লিয়ারলি 0 1 4 লিখে এইখানে এই জায়গাটা শেড করে দিব। 0 তারপরে 1 তারপরে 4। আর ইউ ফিমেল অর মেল, আমি এখানে ফিমেলটা মার্ক করে দিব। তারপরে বলেছে খুবই গুরুত্বপূর্ণ কোন মডিউল আমরা নিচ্ছি, একাডেমিক আইএলটিএস নাকি জেনারেল ট্রেনিং আইএলটিএস। আমরা যেহেতু একাডেমিক আইএলটিএস দিচ্ছি আমরা এটা পূরণ করে দিব। এখানে আমরা আমাদের অ্যান্সারগুলো লিখব। আমরা দ্রুত একবার দেখে নেই আমাদের অ্যান্সারগুলো। ঠিক আছে, প্রথম অ্যান্সার ছিল ওভাল, তারপরে হাস্ক, তারপরে সিড। তো আমরা এখানে ওভাল, হাস্ক, সিড অ্যান্সার লিখে ফেললাম।
তার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের তারপরে নাম্বার 4 ছিল হচ্ছে মেইস, আমরা মেইসটাও এখানে লিখে ফেলেছি। ওকে, তারপর আমরা দেখেছি 5 6 7 ফলস, নট গিভেন, ট্রু। আমরা এখানে লিখব ফলস, নট গিভেন, তার পরবর্তীতে ট্রু। আমাদের অ্যান্সারগুলো ট্রান্সফার করা শেষ। রিডিংয়ে কিন্তু আলাদা করে অ্যান্সার ট্রান্সফার করার সময় দেওয়া হয় না, তাই আপনারা অ্যান্সার করার পাশাপাশি আপনারা অ্যান্সার ট্রান্সফারগুলো করে ফেলবেন। এবার আমরা এটাকে একটু সরিয়ে রাখি, আমরা পরবর্তী কোয়েশ্চেনগুলোতে চলে যাই। আমাদের 1 থেকে 7 আনসার করা শেষ হয়ে গেছে। আমরা এটাকে একটু পাশে রেখে আমাদের পুরো প্যাসেজটাকে আবারও আমাদের সামনে নিয়ে আসব। তার পরবর্তীতে আমরা এখন দেখব আমাদের 8 থেকে 13 কোয়েশ্চেনে কি বলা হয়েছে। 8 থেকে 13-এ বলা হয়েছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ, মানে প্যাসেজ থেকে শুধুমাত্র একটা শব্দ বেছে আমরা এই ফিল ইন দ্য গ্যাপগুলো পূরণ করতে পারবো। তারপর আমরা এখানে আরেকটা জিনিসও দেখে নিচ্ছি, মিডল এজ, 16th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি, লেট 18th সেঞ্চুরি, এভাবে করে তারা আমাদেরকে টাইম পিরিয়ডগুলো ভাগ করে দিয়েছে। তার মানে আমরা যখন প্যাসেজে অ্যান্সারগুলো খুঁজবো, আমরা প্রথমটার অ্যান্সার খুঁজবো মিডল এজ নিয়ে, যেই প্যারাগ্রাফে বলেছে সেখানে, দ্বিতীয়টার অ্যান্সার 16th সেঞ্চুরি যেখানে বলেছে সেখানে, এবং সো অন সো ফোর্থ। তাই আমরা চেষ্টা করব সবগুলা প্যারাগ্রাফের সবগুলা লাইন পড়ে এটা বের না করতে, শুধুমাত্র ওরা আমাদেরকে যে ক্লুগুলো দিয়ে দিয়েছে এই ক্লুগুলো ফলো করে ওই প্যারাগ্রাফগুলো পড়লেই অ্যান্সারগুলো সহজে খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই দ্য ড্যাশ, মানে কেউ একজন ইউরোপে নাটমেগ এনেছে। মিডল এজ নিয়ে আমরা কিন্তু অলরেডি এই যে দ্বিতীয় প্যারাগ্রাফ ছিল সেই দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা দেখেছি মিডল এজ সম্পর্কে কথা বলা হয়েছে। নাটমেগ ওয়াজ আ হাইলি প্রাইস অ্যান্ড কস্টলি ইনগ্রিডিয়েন্ট, আমি অলরেডি জানি, আমরা কারণটা অলরেডি একবার পড়েছি, আমি কিন্তু জানি যে এটার অ্যান্সার অ্যারাব হওয়ার খুব ভালো একটা চান্স আছে, আমি তাও এটাকে একবার কনফার্ম করে নিব। আচ্ছা, costly ingredient in European cuisine in the Middle Age and was used as a flavoring, medicinal, preservative agent. Throughout this period, the Arabs were the exclusive importers of the spice to Europe. মানে কি? মানে হচ্ছে এই যে আরবরা আছে, আরবরাই কিন্তু দেখা যেত এই স্পাইসটাকে ইম্পোর্ট করত। তার মানে নাটমেগ was brought to Europe by the Arabs. আমরা অ্যান্সারটা পেয়ে গিয়েছি, আমাদের বেশি সময়ও নষ্ট করতে হয়নি, কারণ আমরা কিন্তু এই প্যারাগ্রাফটা আগে একবার পড়েছি। 16th সেঞ্চুরি, ইউরোপিয়ান নেশনস টুক কন্ট্রোল অফ দ্য নাটমেগ ট্রেড, মানে 16th সেঞ্চুরি নিয়ে আমাদের পড়তে হবে না, যেহেতু 16th সেঞ্চুরির কথা এখানে অলরেডি আমাদেরকে ওরা কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়নি। 17th সেঞ্চুরির কথা তারা কি বলেছে, ডিমান্ড ফর নাটমেগ গ্রু অ্যাজ ইট ওয়াজ বিলিভড টু বি এফেক্টিভ অ্যাগেন্স্ট দ্য ডিজিজ নোন অ্যাজ দ্য ড্যাশ। আমরা একটু দেখে নেই, এখানে 1602 কথা বলা হয়েছে, আমরা এখানে খুঁজবো না, আমরা 17th সেঞ্চুরিতে আনসারটা খোঁজার চেষ্টা করব। আচ্ছা, দেন ইন 1770 আমরা একটু দেখি যে এই জায়গাটাতে অ্যান্সারটা আছে নাকি এই আমরা তার আগের যে প্যারাগ্রাফটা আছে সেইখানে। খুব দ্রুত পড়ে ফেললে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে ডিজিজের কথা এখন পর্যন্ত বলা হয়নি। আমরা দেখতে পাচ্ছি ট্রিটি অফ ব্রেডার কথা বলা হয়েছে, এখানে নাই। আচ্ছা, দেন ইন 1770 ফ্রেঞ্চম্যান, ঠিক আছে, সাকসেসফুলি স্মাগলড নাটমেগ প্ল্যান্ট টু সেফটি ইন মরিশাস। তার পরবর্তীতে আমরা একটু দেখি এখানে অ্যান্সারটা বলেছে নাকি। আচ্ছা, এখানে অ্যান্সারটা বলেনি, সম্ভবত আমরা আরও আগে একটা প্যারাগ্রাফ পড়েছি যেটা আমরা মিস করে গিয়েছি, সেই প্যারাগ্রাফটাতে অ্যান্সারটা আছে। আমরা একটু 1602-তে যেই কথাটা বলা হয়েছিল, যেই প্যারাগ্রাফটা শুরু হয়, এই প্যারাগ্রাফটা আরেকবার দেখি। ইন 1602 ডাচ মার্চেন্টস ফাউন্ডেড ভিওসি, যেটা নিয়ে আমরা আগে পড়েছি। 1617 ভিওসি ওয়াজ দ্য রিচেস্ট কমার্শিয়াল, ঠিক আছে, অপারেশন, অনেকগুলো এমপ্লয়ি, অনেকগুলো শিপস। অ্যাট দ্য সেম টাইম থাউজেন্ডস অফ পিপল অ্যাক্রস ইউরোপ ওয়ার ডাইং অফ দ্য প্লেগ, হাইলি কন্টেজিয়াস অ্যান্ড ডেডলি ডিজিজ। আমরা এর অ্যান্সারটাও পেয়ে গিয়েছি, তার মানে এই অ্যান্সারটা হবে হচ্ছে প্লেগ, ঠিক আছে। দ্য ডাচ টুক কন্ট্রোল অফ দ্য ব্যান্ডা আইল্যান্ডস, এরপরে আমরা যাচ্ছি হলো ব্যান্ডা আইল্যান্ডসের প্যারাগ্রাফে। দ্য ডাচ টুক কন্ট্রোল অফ দ্য ব্যান্ডা আইল্যান্ডস, ঠিক আছে, রেস্ট্রিক্টেড নাটমেগ প্রোডাকশন টু আ ফিউ এরিয়াস, ঠিক আছে, পুট ড্যাশ অন নাটমেগ টু অ্যাভয়েড ইট বিং কালটিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ড, মানে তারা নাটমেগের উপরে কিছু একটা লাগিয়ে দিত যাতে করে তাকে ওই আইল্যান্ডের বাইরে কোনো জায়গায় কালটিভেট করা না যায় বা গ্রো করা না যায়। আমরা একটু দেখি যে এটার অ্যান্সারটা কোথায় আছে। ব্যান্ডা আইল্যান্ডস ওয়ার রুলড বাই লোকাল সুলতানস, ঠিক আছে, দিস অ্যালাউড দেম টু অ্যাভয়েড দ্য প্রেজেন্স অফ পর্তুগিজ স্প্যানিশ ট্রুপস। আচ্ছা,
once securely in control of the bandas, Dutch went on to protect their new investment. ঠিক আছে, একটু দ্রুত পড়ার পরে আমি দেখতে পাচ্ছি anyone caught growing a nutmeg without proper authority was severely punished. In addition, all exported nutmeg was covered with lime to make sure there was no chance of a fertile seed which could be grown elsewhere would leave the islands. মানে তারা যেটা করতে হচ্ছে নাটমেগকে লাইম দিয়ে কভার করে ফেলতো যাতে করে তাকে অন্য কোথাও গ্রো করা না যেত। তার মানে এটার উত্তর হচ্ছে লাইম। ফাইনালি obtain the island of dash from the British. আমরা একটু দেখে নেই যে এইখানে ব্রিটিশদের থেকে কোনো একটা আইল্যান্ড নেওয়ার কথা কোথায় বলেছে। There was only one obstacle, one of the Banda Islands, a sliver of land known as Run. এখানে তার আমাদেরকে আয়ত্ত মানে পুরো এরিয়াটার সম্পর্কে বলা হয়েছে, was under the control of the British. After decades of fighting for control of this tiny island, তারা ট্রিটি অফ ব্রেডা করে। আমরা ট্রিটি অফ ব্রেডাটা আগেই পড়েছি, আমরা জানি যে ট্রিটি অফ ব্রেডার ফলে কি হয়েছে, ডাচরা ব্রিটিশদের থেকে রান আইল্যান্ডটা নিয়ে নিয়েছে এবং তার পরিবর্তে ব্রিটিশদেরকে নর্থ আমেরিকাতে একটি আইল্যান্ড দিয়েছে। তার মানে এটা হবে হচ্ছে রান। আচ্ছা, 1770 the nutmeg plant were secretly taken to dash. আমরা একটু দেখি। Then in 1770 মানে এই লাইনটাতে অ্যান্সারটা পাওয়ার চান্স আছে। ফ্রেঞ্চম্যান, তার নাম দেওয়া আছে, সাকসেসফুলি স্মাগলড মানে ইললিগালি নিয়ে গিয়েছে নাটমেগ প্ল্যান্টস টু সেফটি ইন মরিশাস। আমরা এখানে উত্তরটা পেয়ে গিয়েছি, এর উত্তর হবে মরিশাস। ঠিক আছে, 1778-এ কি হয় আমরা এখানে দেখতে পাচ্ছি 1778 এই জায়গাটাতে মেনশন করা। হাউ দ্য ব্যান্ডা আইল্যান্ডস নাটমেগ প্ল্যান্টেশনস ওয়ার ডিস্ট্রয়েড বাই আ ড্যাশ, মানে কোনো একটা কারণে নাটমেগ আইল্যান্ড ব্যান্ডা আইল্যান্ডের নাটমেগ প্ল্যান্টেশনগুলো ধ্বংস হয়ে যায়। কেন হয় দেখি তো। নেক্সট ইন 1778 a volcanic eruption in the Banda region caused a tsunami that wiped out half the nutmeg groves. এখানে আপনারা কনফিউজ হতে পারেন যে ভলকানিক ইরাপশন বলবো নাকি সুনামি বলবো। খেয়াল করে দেখবেন এখানে কিন্তু সরাসরি সুনামিটার কারণেই যে ডিস্ট্রাকশনটা হয়েছে সেটা আমাদেরকে বলা হয়েছে, হেন্স এটার উত্তর হবে সুনামি। ভলকানিক ইরাপশন হবে না, কারণ ভলকানিক ইরাপশনের ফলে সুনামি হয়েছে যেটার ফলে আইল্যান্ডগুলো নষ্ট হয়েছে। অলসো এখানে আমাদেরকে ওয়ান ওয়ার্ড অনলি বলা হয়েছে, আমরা চাইলেও ভলকানিক ইরাপশন দুটো শব্দ লিখতে পারবো না। আমরা এবার দ্রুত আমাদের অ্যান্সারগুলো ট্রান্সফার করে ফেলি, তারপরে আমরা সেকেন্ড প্যাসেজটাতে মুভ অন করব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি 8-এর অ্যান্সার হচ্ছে অ্যারাবস, 9-এর অ্যান্সার হচ্ছে প্লেগ, 10-এর অ্যান্সার হচ্ছে লাইম, 11-এর অ্যান্সার হচ্ছে রান, 12-এর অ্যান্সার হচ্ছে মরিশাস। আমরা এখানে একটু ইরেজ করে ফেলি, স্পেলিং মিস্টেক করলে কিন্তু মার্ক কাটা যাবে, সো আপনাদের এটা নিয়েও সাবধান থাকতে হবে। মরিশাস, তারপরে হচ্ছে 13-এর অ্যান্সার হচ্ছে সুনামি, সুনামি। আমাদের 13 পর্যন্ত অ্যান্সার লেখা শেষ। আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে ব্লক লেটারের অ্যান্সার লিখেছি যাতে করে অ্যান্সারগুলো স্পষ্ট থাকে। আপনারাও কিন্তু যদি আপনাদের হাতের লেখা নিয়ে খুব বেশি কনফিডেন্স না থাকে ব্লক লেটারের অ্যান্সারগুলো লিখবেন, পড়া যাবে। আমরা এবার আমাদের দ্বিতীয় প্যাসেজটা সলভ করতে লেগে যাব। আমাদের দ্বিতীয় প্যাসেজে অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলোও কিন্তু আমাদের এরকম সময়সীমার মধ্যেই শেষ করতে হবে। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট প্যাসেজ। আমরা এখন আমাদের দ্বিতীয় রিডিং প্যাসেজটা শুরু করব। আপনারা কিন্তু আপনাদের স্ক্রিনে অলরেডি এরই মধ্যে টাইটেলটাও দেখতে পাচ্ছেন, যে এটা ড্রাইভারলেস কার্স, মানে যেই গাড়িগুলো ড্রাইভার প্রয়োজন হয় না, অটোমেটিক গাড়ি হয়, হয়তোবা এই গাড়িগুলো নিয়েই এই প্যাসেজটা হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 টোটাল 7টা প্যারাগ্রাফ রয়েছে। এই মুহূর্তে আপনারা যেটা করবেন, আপনারা পুরো ভিডিওটা একটু পজ দিবেন, পজ দিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পুরো যেই প্যাসেজটা আছে প্যাসেজটা একটু দ্রুত স্কিম করে ফেলবেন। আমরা কিন্তু লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন পড়ার পিছনে বেশি সময় নষ্ট করব না, আমরা চেষ্টাও করব না সবগুলো লাইন পড়ার। আমরা ওভারঅল জাস্ট একটু চোখ বুলিয়ে স্কিম করে নেওয়ার চেষ্টা করব যাতে পুরো প্যাসেজটা কি সম্পর্কে বা এটার জেনারেল আইডিয়াটা কি সেটা যাতে বুঝতে পারি। ভিডিওটা পজ করেন, পজ করে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পুরো প্যাসেজটা একবার পড়ে নিন। আপনারা এখন কিন্তু আপনাদের স্ক্রিনে কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি 14 to 18 কোয়েশ্চেন, এক টাইপের কোয়েশ্চেন, 19 to 22 আরেক টাইপের কোয়েশ্চেন। আমরা প্রথমে 14 to 18টা অ্যাটেম্প্ট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি রিডিং প্যাসেজ 2 has 7 sections A to G, আমরা এটা অলরেডি আগে দেখেছি।
which section contains the following information? এর অর্থ হলো যে আমাদেরকে এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে 14 থেকে 18 পর্যন্ত। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে এ থেকে জি এর মধ্যে কোন সেকশনে এই কোন তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে যেটা করব সবগুলো অপশন একবার পড়ে নিব যাতে করে আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে আসলে তারা কি কি তথ্য খুঁজছে। তারপর আমরা মূলত প্যাসেজে গিয়ে সেই তথ্যগুলো লোকেট করা ট্রাই করব। রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম ওয়েন আ কার ইজ নট ইন ইউজ, মানে এমন কোনো একটা কথা বলা হয়েছে যখন গাড়ি ব্যবহার করা হচ্ছে না, এরকম কোনো একটা সময়ের কথা। Mention of several advantages of driverless vehicle for individual road users, মানে এমন কোন একটা তথ্য যে একা যারা গাড়ি চালায় তাদের ড্রাইভারলেস ভেহিকল ইউজ করলে কি কি ধরনের বেনিফিট হতে পারে বা উপকার হতে পারে, অ্যাডভান্টেজ হতে পারে। রেফারেন্স টু দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর ইচ ট্রিপ, মানে এক এক ধরনের ট্রিপে কি ধরনের গাড়ি ব্যবহার করা উচিত বা ভেহিকল ব্যবহার করা উচিত এরকম কোন একটা রেফারেন্স তারা দিবে। An estimate of how long it will take to overcome a number of problems. An estimate of how long it will take to overcome a number of problems, মানে অনেক ধরনের সমস্যা আছে, এগুলোকে সমাধান করতে কিরকম সময় লাগবে সেটার কথা বলা হচ্ছে। A suggestion that the use of driverless cars may have no effect on the number of vehicles manufactured, মানে এমন একটা সাজেশন যে ড্রাইভারলেস কার আসলে ব্যবহার করে কতগুলো ভেহিকল আসলে তৈরি করা হচ্ছে এটার উপর কোনো প্রভাব পড়বে না, মানে প্রোডাকশনের উপর কোনো প্রভাব পড়বে না। আমরা মূলত 14 থেকে 18-এ কি কি ধরনের তথ্য তারা খুঁজছে তা নিয়ে আইডিয়া পেয়েছি। আমরা একটু দেখি এখন একটা একটা করে যে কোন তথ্যগুলো কোন জায়গায় পাওয়া যেতে পারে। আচ্ছা, সো আমরা জানি যে রেফারেন্স টু অ্যামাউন্ট অফ টাইম ওয়েন আ কার ইজ নট ইন ইউজ, মানে গাড়ি ব্যবহার হচ্ছে না এমন কোনো একটা তথ্যর কথা বলা হবে। আমরা একটু দেখি যে এটা কোথায় পেতে পারি। প্রথম সেকশনে আমরা দেখেছিলাম যে এখানে অটোমোটিভ সেক্টর সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, ইমপ্লিমেন্টেশন অফ রোবটিক কার ম্যানুফ্যাকচারের কথা বলা হয়েছে, ভেহিকল মাস প্রোডাকশন, নিউ চ্যালেঞ্জ টু ভেহিকল প্রোডাকশন, দেখতে পাচ্ছি অটোমেশন, এইখানে আমাদের অ্যান্সারটা নাই। রিসার্চ প্রজেক্টস অন ভেহিকল অটোমেশন আর নট নিউ, ভেহিকল উইথ সেলফ ড্রাইভিং ক্যাপাবিলিটিস হ্যাভ বিন অ্যারাউন্ড ফর আ লং টাইম, এখানেও বলা হয়নি। There are many reasons why technology is advancing so fast. One frequently cited motive is safety. আচ্ছা, এখানে বলেছে যে টেকনোলজি, গাড়ি নিয়ে টেকনোলজি বাড়ছে সেফটির কারণে। More than 90% of road collisions involve human error, এখানেও আমাদের তথ্যটা নাই। Automation may help to reduce incidents of this. তারপরে দেখতে পাচ্ছি another aim is to free the time people spend driving for other purposes, এখানেও কিন্তু উত্তরটা নেই। To socialize or simply relax, আচ্ছা না, এখানে এক্সিস্টিং মোবিলিটি ইস্যু যাদের আছে তাদেরকেও অনেক হেল্প করবে এটার কথাও বলা হয়েছে। আচ্ছা, এখানেও আমাদের উত্তরটা নেই। Beyond these direct benefits, we can consider wider implications of transport and society. At present, average car spends more than 90% of its life parked, মানে এখানে বলা হচ্ছে যে বর্তমান সময়ে একটি গাড়ি তার পুরো যে লাইফটা আছে সেই লাইফের 90% টাইম স্পেন্ড করে পার্ক থাকা অবস্থায়, মানে তার বেশিরভাগ সময় ধরে কিন্তু সে ব্যবহারই হয় না, সে পার্ক থাকা অবস্থায় থাকে। তার মানে রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম ওয়েন দ্য কার ইজ নট ইন ইউজ, ব্যবহার হচ্ছে না, আমরা পেয়েছি হলো প্যারাগ্রাফ সিতে। আমরা এখানে সিটা লিখে রাখছি। Mention of several advantages of driverless vehicle for individual road users. খেয়াল করে দেখবেন আমরা সি পড়ার আগে বি প্যারাগ্রাফ যেটা পড়েছিলাম সেখানে কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজেসের কথা বলা হয়েছিল। এই যে ফ্রি দ্য টাইম পিপল স্পেন্ড ড্রাইভিং ফর আদার পারপাসেস, বি মোর প্রোডাক্টিভ, সোশ্যালাইজ, রিল্যাক্স। তারপরে বলেছে those who are challenged by existing mobility issues like older or disabled travelers, তারাও এই ট্রাভেল অটোনমিটা এনজয় করতে পারবে। তার আগে পড়েছি যে অ্যাক্সিডেন্টস রিডিউস করতে অটোমেশন হেল্প করবে। তার মানে প্যারাগ্রাফ বিতে আমরা আমাদের এই তথ্যটা পেয়েছি যে ড্রাইভারলেস ভেহিকলের কত ধরনের অ্যাডভান্টেজেস আছে, আমাদের আবার নতুন করে কিন্তু পড়তেও হচ্ছে না। রেফারেন্স টু দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর ইচ ট্রিপ, মানে এক এক ধরনের ট্রিপের জন্য এক এক ধরনের গাড়ি ব্যবহার। আচ্ছা, দেখি যে এটা কোথায় বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সিগনিফিক্যান্ট প্রপোর্শন অফ পপুলেশন চুজ টু ইউজ শেয়ার্ড ভেহিকল, না এখানে নাই। এখানে এমআইটির কথা বলা হয়েছে, fewer than 30% of the vehicles currently used would be required if fully automated, এখানে নাই।
The need to manufacture far fewer vehicles to meet demand. However, the number of trips would probably increase. এখানে নাই। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু আমাদেরকে এখানে বলেছিল যে বিভিন্ন টাইপের ট্রিপের জন্য বিভিন্ন ধরনের গাড়ি ব্যবহার, আমরা আরেকটু দ্রুত পড়ে নিই। মডেলিং ওয়ার্ক বাই দ্য ইউনিভার্সিটি অফ মিশিগান, ভেহিকল ওনারশিপ, মাইলেজ, ইচ ভেহিকল ইউজড মোর ইন্টেন্সিভলি, ফাস্টার রেট অফ টার্নওভার, না এখানে নাই, আমরা কিন্তু দ্রুত স্কিম করছি। অটোমেশন, other changes, move to a model where consumers tending not to own a single vehicle but to purchase access to a range of vehicles through a mobility providers. Drivers will have the freedom to select one that best suits their needs for a particular journey. এইখানেই কিন্তু কথাটা বলা হয়েছে যে আমরা যদি এমন একটা মডেলে যাই যেখানে কনজিউমার একটা ভেহিকল না ওন করে বিভিন্ন কারণে বা বিভিন্ন পারপাসের জন্য বিভিন্ন ভেহিকল ওন করবে, তাহলে হয়তোবা কোনো একটা টাইপ অফ মিডল গ্রাউন্ড পাওয়া যেতে পারে বা এগ্রিমেন্ট পাওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে ড্রাইভারদের অনেক ফ্রিডম থাকবে। তার মানে আমরা প্যারাগ্রাফ তে এই উত্তরটা পেয়েছি, এক এক ধরনের ট্রিপের জন্য এক এক ধরনের গাড়ি ব্যবহার। An estimate of how long it will take to overcome a number of problems. প্রবলেমের কথা কিন্তু এখানে বলা হয়নি এখন পর্যন্ত, কিন্তু প্যারাগ্রাফ এ প্রথম লাইনেই দেখবেন হার্ডল শব্দটা ইউজ করা হয়েছে। আমি স্কিম করার সময় খেয়াল করেছি হার্ডল মানেই কিন্তু সমস্যা। তার মানে প্যারাগ্রাফ এ আমরা উত্তরটা পেতে পারি। There are a number of hurdles to overcome in delivering automated vehicle. These include technical difficulty, তারপরে বলেছে infinite range of traffic, weather, road situations, regulatory challenges, অনেক ধরনের সমস্যার কথা এখানে বলা হয়েছে। তারপরে আমরা গিয়ে দেখি যে এখানে টাইমের কথা বলা হয়েছে নাকি কোথাও। when drivers are no longer essential, societal changes, না এখন পর্যন্ত টাইমের কথা বলা হয়নি। পরবর্তী প্যারাগ্রাফটাতে দেখি, it's clear that there are many challenges. These can most probably be conquered within the next 10 years. মানে এত চ্যালেঞ্জেস যে আছে, এই চ্যালেঞ্জেসগুলা 10 বছরের মধ্যে সলভ করা পসিবল। An estimate of how long it will take to overcome a number of problems, কতদিন লাগতে পারে সমস্যা সমাধান করতে, আমরা প্যারাগ্রাফ তে অ্যান্সারটা পেয়েছি। A suggestion that the use of driverless cars may have no effect on the number of vehicles manufactured. মানে ড্রাইভারলেস কার ব্যবহার করলেই যে আসলে গাড়ির প্রোডাকশন কমে যাবে এটা নেসেসারি না। আমরা কিন্তু এটা কোথায় পড়েছি আমি আপনাকে এখনই বলতে পারি। খেয়াল করে দেখবেন আমরা একদম প্রথম দিকে যখন পড়েছিলাম এখানে অনেকগুলো বেনিফিটসের কথা বলা হয়েছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এমআইটির কথা বলা হয়েছে। আচ্ছা, খেয়াল করে দেখবেন প্যারাগ্রাফ নাম্বার আমরা যদি দেখি প্যারাগ্রাফ নাম্বার তে ঠিক এই জায়গাটাতে একটা তথ্য ছিল। মডেলিং ওয়ার্ক বাই দ্য ইউনিভার্সিটি অফ মিশিগান সাজেস্ট দ্যাট অটোমেটেড ভেহিকল মাইট রিডিউস ভেহিকল ওনারশিপ বাই 43%। মানে অটোমেটেড ভেহিকল ব্যবহার করার কারণে ভেহিকল ওনারশিপ বা যারা যারা ভেহিকল ওন করে এটা 43% কমিয়ে দিতে পারে, কিন্তু ওই ভেহিকলের মাইলেজটা ডাবল হয়ে যাবে। এর ফলে ইচ ভেহিকল উড বি ইউজড মোর ইন্টেন্সিভলি, মানে আরও বেশি ব্যবহার হবে। মাইট নিড রিপ্লেসিং সুনার, মানে ওই ভেহিকলগুলো আমাদের আরও দ্রুত রিপ্লেস করা লাগতে পারে। দিস ফাস্টার রেট অফ টার্ন ওভার মে মিন দ্যাট ভেহিকল প্রোডাকশন আসলে কমবে না, উইল নট নেসেসারিলি ডিক্রিজ। মানে প্যারাগ্রাফ তে আমরা আমাদের এই উত্তরটা পেয়েছি। আমাদের 14 to 18 শেষ হয়ে গিয়েছে, আমরা এখন 19 to 22 তে মুভ করব। এখানে 19 to 22 তে আমাদেরকে বলেছে চুজ নো মোর দেন 2 ওয়ার্ডস, মানে প্যাসেজ থেকে দুটো শব্দের বেশি ব্যবহার করা যাবে না ফর ইচ আনসার। 19 to 22 আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল ইন দ্য গ্যাপ। ইম্প্যাক্ট অফ ড্রাইভারলেস কার, figures from the ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি। আমরা একটু ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি যে প্যারাগ্রাফটা আছে ওটাকে একটু খুঁজে বের করি। খেয়াল করে দেখবেন ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরিটা ঠিক এই জায়গাটাতে প্যারাগ্রাফ তে। তার মানে আমরা এর পরবর্তী থেকে হয়তোবা অ্যান্সারগুলো পাবো। ইন্ডিকেট দ্যাট মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস আর পার্টলি ডিউ টু ড্যাশ। More than 90% of road collisions involve human error. মানে আমাদের 19 এর উত্তর হবে হচ্ছে human error. Introduction of driverless vehicle will result in greater safety. In addition to the direct benefits of automation, it may bring other advantages. আচ্ছা, আমরা একটু পরবর্তী লাইনগুলোতে চলে যাই।
For example, schemes for dash will be more workable, especially in towns and cities, resulting in fewer cars on the road. আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজনের টাইম ফ্রি করার কথা বলা হয়েছে, প্রোডাক্টিভ হওয়ার কথা বলা হয়েছে, রিল্যাক্স করা, সোশ্যালাইজ করার কথা বলা হয়েছে, যাদের অনেক ধরনের মোবিলিটির সমস্যা আছে তাদেরকে হেল্প করার কথা বলা হয়েছে, কিন্তু ঠিক তাদেরকে কেমনে রোডে টাইম স্পেন্ড করা কমানো যাবে এটা বলা হয়নি, বা ফিউয়ার কার কেমনে রাস্তায় আনা যাবে সেটার কথাও বলেনি। আচ্ছা, এখানে দেখি এখনো বেনিফিটসের কথা বলছে। At present, average car spends more than 90% parked. Automation means that initiatives for car sharing might become much more viable. মানে কার শেয়ারিংটা অনেক বেশি করা হতে পারে, particularly in urban areas with significant travel demand, যেখানে অনেক বেশি ট্রাভেল করে মানুষজন। If a significant portion of the population choose to use shared automated vehicles, mobility demand can be met by far fewer vehicles. মানে গাড়ির সংখ্যা কমে যাবে যদি বেশিরভাগ মানুষজনই এর ফলে কার শেয়ারিং করে। তার মানে schemes for car sharing will be much more workable. According to the University of Michigan Transportation Research Institute, মানে আমরা এখানে দেখি মিশিগান ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউটের কথা কোথায় বলা হয়েছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ ডি তে ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্টেশন রিসার্চ ইনস্টিটিউটের কথা বলা হয়েছে। There could be a 43% drop, এই লাইনটাতে 43% আছে। একটু দেখি, suggests automated vehicles might reduce vehicle ownership by 43%. এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেহিকল ওনারশিপটা কমে যাবে বলছে, 43% ড্রপ করবে বলছে, হেন্স এটার উত্তর হবে ওনারশিপ। However, this would mean that the yearly dash of each car would on average be twice as high as it currently is. মানে ইয়ারলি কিছু একটা গাড়ির অনেক বেড়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইলেজ বেড়ে যাবে, যে ডাবল হয়ে যাবে, যে এটার কথা বলা হয়েছে। তার মানে ইয়ারলি মাইলেজ হবে উত্তর। তারপরে আর কোনো ব্ল্যাঙ্ক নাই, তাই আমাদের আর টেনশন করা লাগবে না। আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা কাজ করব, আমাদের অ্যান্সারগুলো দ্রুত ট্রান্সফার করে নিব। দেখে নেই যে 14 এর অ্যান্সার আমরা কি দিয়েছিলাম, আমরা দিয়েছি সি, তারপরে বি, তারপরে ই, তারপরে জি এবং ডি। তারপরে কি দিয়েছি, 19 দিয়েছি হিউম্যান এরর। তারপরে দিয়েছি হলো কার শেয়ারিং 20, কার শেয়ারিং। তারপরে দিয়েছি ওনারশিপ 21, তারপরে দিয়েছি 22 মাইলেজ। বানান নিয়ে খুব সাবধান থাকবেন, বানান ভুল হলে কিন্তু মার্ক কাটা যাবে। অল রাইট, 22 পর্যন্ত আমাদের অ্যান্সার ট্রান্সফার করা শেষ, আমরা এটা সরিয়ে রেখে দিব। এবার আমরা পরবর্তী যেই সেকশনটা আছে সেই সেকশনটাতে চলে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি 23, 24, একটা প্রশ্নের মধ্যেই আমাদেরকে দুটো কারেক্ট অ্যান্সার বেছে নিতে হবে, হেন্স কোয়েশ্চেন 23, 24। এখানে কিন্তু তারা বলেছে চুজ 2 লেটার্স, মানে দুটো অ্যান্সার সিলেক্ট করতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না। 25 to 26এও আমরা দেখতে পাচ্ছি সেম, দুটো অপশন সিলেক্ট করতে হবে, দুটো কোয়েশ্চেন হিসেবে কাউন্ট হবে। আমরা একটু দেখি which two benefits of automated vehicles does the writer mention, মানে অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে। আমরা একটু জানি, আমরা এতক্ষণে অনেকবার পড়ে ফেলেছি, আমরা কিন্তু জানি যে অ্যাডভান্টেজের কথাটা প্যারাগ্রাফ বি থেকে শুরু হয়েছিল বলা, যে এখানে বলেছে যে খেয়াল করে দেখবেন অটোমেশন আমাদেরকে অ্যাক্সিডেন্টস কমানোতে হেল্প করবে। কোনো জায়গায় অ্যাক্সিডেন্টস কমানো হেল্প করার কথা বলা হয়েছে নাকি একটু পড়ে দেখেন। Travelers could spend doing other, it would be easier to find parking space, car travelers, considerable cost saving, না বলা হয়নি, তার মানে এটা হবে না। Another aim is to free the time people spend driving for other purposes, মানে ওরা অন্য যে গাড়ি চালানোতে যে সময়টা নষ্ট হতো সেই সময়টা অন্য কিছুতে কাজে লাগাতে পারবে। তারপর দেখি আমরা এখানে অপশন সিটা খেয়াল করে দেখবেন, travelers could spend journeys doing something other than driving, তার মানে হলো একই যে কথা আমাদেরকে এখানে বলা হয়েছে সেটাই এখানে তারা আমাদেরকে বলেছে, যে free the time people spend journeys doing something other than driving, একই কথা। আচ্ছা, তারপরে দেখি আমাদেরকে আর কি বলেছে, এখানে খেয়াল করে দেখবেন সি এর পরে যে অপশনটা আছে, people who find driving physically difficult could travel independently, মানে এইখানে কোনো জায়গায় এমন কোনো তথ্য দেওয়া হয়েছে নাকি আমরা একটু দেখি।
It may be possible to be more productive, socialize, relax. A vehicle can do the driving. Those who are challenged by existing mobility models such as older or disabled travelers may be able to enjoy significantly greater travel autonomy. মানে যারা যারা একটু বয়স্ক আছে বা যারা যারা ডিসেবল ট্রাভেলার্স আছে তারা কিন্তু অটোমেটেড গাড়ি থাকলে তাদের আর ড্রাইভিং এর কষ্টটা নেয়াই লাগছে না। মানে পিপল হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট কুড ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি। রিডাকশন ইন পলিউশনের কথা কোথাও বলা হয়নি। It would be easier to find parking spaces বলা হয়নি। Car travelers could enjoy considerable cost savings এটাও কোথাও বলা হয়নি। তার মানে অ্যান্সার সি এবং ডি। আচ্ছা 25-26 এ কি বলেছে? Which two challenges do automated vehicle development does the writer mention? এখন চ্যালেঞ্জেস এর কথা বলা হয়েছে। আমরা কিন্তু হার্ডল নামক একটা শব্দ আগে হাইলাইট করে রেখেছিলাম। হার্ডল এবং চ্যালেঞ্জের অর্থ কিন্তু সেম। তার মানে আমরা এই প্যারাগ্রাফেই উত্তরটা পাবো। অপশনে কি কি বলেছে? মেকিং শিওর জেনারেল পাবলিক হ্যাজ কনফিডেন্স ইন অটোমেটেড ভেহিকলস, managing pace of transition from conventional to automated vehicle, deciding how to compensate professional drivers who become redundant, setting up the infrastructure to make roads suitable for automated vehicle, getting automated vehicle to adapt to various different driving conditions. দেখি যে আমাদের এই প্যারাগ্রাফটাতে এর কাছাকাছি কোনটা বলেছে। Number of hurdles আছে। These include technical difficulties in ensuring that the vehicle works reliably in the infinite range of traffic, weather and road conditions it might encounter. মানে getting automated vehicles to adapt to various different driving conditions. একটা উত্তর আমরা পেয়ে গিয়েছি। The regulatory challenges in understanding how liability and enforcement might change when drivers are no longer essential for vehicle operations. এখানে বলেছে, খেয়াল করে দেখবেন, রেগুলেটরি চ্যালেঞ্জেস, যে কিভাবে লায়াবিলিটি অ্যান্ড এনফোর্সমেন্ট মাইট চেঞ্জ যখন ড্রাইভারদের আর প্রয়োজনই হয় না। এখানে কিন্তু ড্রাইভারদের কম্পেনসেট করার কথা বলা হয়নি। তো আমরা বুঝে গিয়েছি যে এখানে ডিসাইডিং হাউ টু কম্পেনসেট প্রফেশনাল ড্রাইভার্স হু বিকাম রিডান্ডেন্ট এটা আসলে এখানে বলছে না। তারপরে কি বলেছে? অ্যান্ড দ্য সোসাইটাল চেঞ্জেস দ্যাট মে বি রিকোয়ার্ড for communities to trust and accept automated vehicles as a valuable part of mobility landscape. মানে কমিউনিটিদেরকে কিভাবে আমরা অটোমেটেড ভেহিকল অ্যাকসেপ্ট করাতে পারি এটা নিয়েও আমাদের একটু চিন্তা করতে হবে। মেকিং শিওর দ্যাট দ্য জেনারেল পাবলিক হ্যাজ দ্য কনফিডেন্স ইন অটোমেটেড ভেহিকল। মানে আমাদের অ্যান্সার হচ্ছে এ এবং ই। আমরা এই দুটোর অ্যান্সারও পেয়ে গিয়েছি। তাই আমরা খুবই দ্রুত 23-তে আমরা যে সি অ্যান্সার পেয়েছি এবং 24-এ যে ডি আনসার পেয়েছি দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, এই জাতীয় যে প্রশ্নগুলো আছে এখানে আপনি 23 সি দিলেও সি এবং 24 ডি দিলেও সঠিক, 23 ডি দিয়ে 24 সি দিলেও সঠিক। মানে আপনি সি ডি সিকোয়েন্সে অ্যান্সারও দিতে পারবেন, আপনি চাইলে ডি সি সিকোয়েন্সেও অ্যান্সার দিতে পারবেন। এখানে সিকোয়েন্সটা ম্যাটার করে না। 25-26-এ এ এবং ই, তার মানে 25A 26E। আপনারা চাইলে 25-কে ই দিতে পারেন, 26-কে এ দিতে পারেন, অসুবিধা কিন্তু নাই, সিকোয়েন্সটা এখানে ম্যাটার করে না। তো আমরা এখানে 23 থেকে 26 অ্যান্সার করে ফেলেছি, আমাদের অ্যান্সার ট্রান্সফার করাও শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, আমরা আমাদের 3 নম্বর যেই প্যাসেজটা আছে সেই প্যাসেজে মুভ অন করব এবং সেটাও ঠিক একইভাবে সলভ করার চেষ্টা করব। আমরা এখন আমাদের 3 নম্বর যেই প্যাসেজটা আছে সেটা শুরু করব। আপনারা কিন্তু আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পুরো প্যাসেজটা এখানে দেওয়া আছে। ঠিক এই মুহূর্তে চাইলে আপনারা ভিডিওটা একটু পজ করে নেবেন এবং 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পুরো প্যাসেজটা একবার একটু পড়ে নেবেন। আমরা চেষ্টা করব, অ্যাজ অলওয়েজ চেষ্টা করব যে একদম লাইন বাই লাইন ধরে অনেক সময় নিয়ে না পড়ার, আমরা খুব কুইকলি পড়ে স্কিম করে নেওয়ার চেষ্টা করব, যাতে করে ওভারঅল প্যাসেজটা কি সম্পর্কে সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা, তো আপনারা এখন ভিডিওটা পজ করে নেন, পজ করার পরে 1-1.5 মিনিট সময় নিয়ে পড়ে নেন এসেটা এবং তারপরে আমরা কোয়েশ্চেন সলভ করা শুরু করে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের স্ক্রিনে 27 থেকে 32 নম্বর কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছেন। খেয়াল করে দেখবেন এখানে একদম কেয়ারফুলি, এগুলো কিন্তু এমসিকিউ বেসড প্রশ্ন। এমসিকিউ বেসড প্রশ্নের একটা খুব মজার বিষয় হচ্ছে, আপনি যদি 27 নম্বর প্রশ্নের উত্তরটা প্রথম প্যারাগ্রাফে পান, তাহলে মনে করেন প্রথম প্যারাগ্রাফের 5 নম্বর লাইনে আপনি 27 নম্বর প্রশ্নের উত্তর পেয়েছেন, তাহলে 28 নম্বর প্রশ্নের উত্তরটা আপনি তার পরে পাবেন, তার আগে আর পাবেন না। সো আপনার ব্যাক অ্যান্ড ফোর্থ করে একবার আগে পরে করার দরকার নেই, আপনি আগাতে থাকবেন। ঠিক আছে, সো টিপটা তো দিয়ে দিলাম। আমরা এখন আমাদের প্রশ্নটা দেখি।
একদম প্রথমে 27 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, দ্য রাইটার রেফার্স টু ভিজিটার্স টু নিউ ইয়র্ক টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট দ্যাট। এখানে নিউ ইয়র্ক আমাদের কিওয়ার্ড। আমরা দেখব যে প্যাসেজে নিউ ইয়র্ক শব্দটা কোথায় আছে। ইনফ্যাক্ট খুব ভালো একটা লোকেশনে আছে, প্রথম প্যারাগ্রাফের একদম শেষ নাম্বার ওয়ার্ডটাই নিউ ইয়র্ক, তার মানে এর আশেপাশেই আমরা কোথাও উত্তরটা খুঁজে পাবো। রাইটার নিউ ইয়র্কের কথা কেন বলেছে? এক্সপ্লোরেশন ইজ অ্যান ইন্ট্রিনসিক এলিমেন্ট অফ বিং হিউম্যান, এটা বোঝানোর জন্য? মোস্ট পিপল আর এনথুজিয়াস্টিক অ্যাবাউট এক্সপ্লোরিং, এটা বোঝানোর জন্য? নাকি এক্সপ্লোরেশন ক্যান লিড টু সারপ্রাইজিং রেজাল্টস, নাকি মোস্ট পিপল ফাইন্ড এক্সপ্লোরেশন ডন্টিং, বা বেশিরভাগ মানুষেরই এক্সপ্লোরেশন জিনিসটা অনেক ভয়ঙ্কর লাগে? আমরা একটু দেখি যে সে কেন এই কথাটা বলেছে। This questing nature of ours undoubtedly helped our species spread around the globe, just as it nowadays no doubt helps the last nomadic Penan maintain their existence in the depleted forest of Borneo and the visitor negotiate the subways of New York. আচ্ছা, একটু এর আগের লাইনগুলোও আমরা পড়ে দেখি কি বলেছে। Long before the first caveman slumped down beside the fire and grunted news that there was plenty of wild beast over yonder, our ancestors had learned the value of sending out scouts to investigate the unknown. মানে এই যে এক্সপ্লোরেশনের যে ইম্পর্টেন্সটা আছে এটা বোঝানোর জন্যই সে নিউ ইয়র্কের কথা বলেছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এর আগের লাইনটাও আমরা একটু পড়ে নেই। We are all explorers. Our desire to discover and then share that newfound knowledge is part of what makes us human. Indeed, this has played an important part in our success as a species. মানে একদম প্রথমে যে অপশনটা আছে, এক্সপ্লোরেশন ইজ অ্যান ইন্ট্রিনসিক এলিমেন্ট অফ বিং হিউম্যান, মানে সবার মধ্যে একটা ইন্ট্রিনসিক এলিমেন্ট থাকে, বা একদম ভিতরে ভিতরেই একটা ইনহেরেন্ট এলিমেন্ট থাকে এক্সপ্লোর করার। এখানে কিন্তু মোস্ট পিপল আর এনথুজিয়াস্টিক অ্যাবাউট এক্সপ্লোরিং এটা নিয়ে কিছু বলে নাই, এক্সপ্লোরেশন ক্যান লিড টু সারপ্রাইজিং রেজাল্টস বলে নাই, এবং মোস্ট পিপল ফাইন্ড এক্সপ্লোরেশন ডন্টিং অথবা স্কেরি এটাও বলে নাই। তার মানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। According to second paragraph, what is the writer's view of explorers? মানে দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা অ্যান্সারটা পাবো। দ্বিতীয় প্যারাগ্রাফে রাইটার এক্সপ্লোরারদের সম্পর্কে কি বলেছে? Over the years, we've come to think of explorers as a peculiar breed, different from the rest of us, different from those who are merely well-traveled even, and perhaps there is a type of person more suited to seeking out the new, a type of caveman more inclined to risk venturing out. That, however, doesn't take away from the fact that we all have this inquiring instinct even today, and that in all sorts of professions, whether artist, marine biologist, or astronomer, borders of the unknown are being tested every day. দেখি তো এখানে কোথায় সিমিলার কথা বলেছে। Their discoveries have brought both benefits and disadvantages, বলা হয়নি। Their main value is in teaching others, বলা হয়নি। They act on an urge that is common to everyone, হতে পারে। They tend to be more attracted to certain professions than others, definitely বলা হয়নি। সো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কেন আপনারা দেখে নেন, এইখানে বলা হয়েছে যে অল সর্টস অফ প্রফেশনস, আর্টিস্ট হোক, মেরিন বায়োলজিস্ট হোক, অ্যাস্ট্রোনমার্স হোক, সব জায়গার সাথেই এক্সপ্লোরারদের, সব ধরনের প্রফেশনের সাথেই এক্সপ্লোরারদের একটা কমন বিষয় রয়েছে, এই যে টেস্টিং আউট দ্য আননোন, এই ইচ্ছাটা। ওকে, 28 নাম্বার অ্যান্সার ডান। The writer refers to a description of Egdon Heath to suggest that. Egdon Heathের কথা এখানে বলা আছে, তার মানে আমরা 3 নম্বর প্যারাগ্রাফে সম্ভবত অ্যান্সারটা পাবো। Egdon Heathের কথা তিনি কেন বলেছে খেয়াল করে দেখি, আমরা যদি প্যারাগ্রাফটা একটু পড়ে দেখি তাহলে আমাদের অপশনগুলো সম্পর্কেও আইডিয়া হয়ে যাবে। A fictional area of uncultivated land and use the landscape to suggest the desires and fears of his characters. মানে এই ল্যান্ডস্কেপটা বা এই এগডেন হিথের কথাটা সে বলেছে যাতে করে সে তার ক্যারেক্টারদের চাওয়া পাওয়া, ভয়, এই জাতীয় জিনিস, ফিলিংগুলো নিয়ে সে যাতে কথা বলতে পারে। কেন সে ইউজ করেছে? হার্ডি ওয়াজ রাইটিং অ্যাবাউট হিজ ওন এক্সপিরিয়েন্স অফ এক্সপ্লোরেশন? না। হার্ডি ওয়াজ মিস্টেকেন অ্যাবাউট দ্য নেচার অফ এক্সপ্লোরেশন? না। হার্ডিজ এইম ওয়াজ টু ইনভেস্টিগেট পিপলস ইমোশনাল স্টেটস? হতে পারে। Hardy's aim was to show the attraction of isolation? না। একদম প্রথমেই কিন্তু বলে দিয়েছে সে এই জায়গাটা ব্যবহার করেছে যাতে করে সে মানুষের ডিজায়ার এবং ফিয়ার্স সম্পর্কে কথা বলতে পারে, তার মানে ইমোশনস সম্পর্কে কথা বলতে পারে। তাই আমাদের এই অ্যান্সারটাও হয়ে যাবে হচ্ছে সি। সো 29 এর অ্যান্সার আমরা দেখে নিচ্ছি সি। ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ, সে পরবর্তী প্যারাগ্রাফে চলে গিয়েছে। The writer refers to a golden age. আমাদের গোল্ডেন এজ হচ্ছে কিওয়ার্ড, তাই আমাদের গোল্ডেন এজটা খুঁজে বের করতে হবে। আমরা একটু দেখব যে গোল্ডেন এজ শব্দটা কোন জায়গায় রয়েছে। আচ্ছা, আমরা কিন্তু এই জায়গাটাতে
ঠিক এই পয়েন্টে লাইনটা খুঁজে পেয়েছি, হয়তোবা এর আশেপাশেই আমাদের উত্তরটা হবে। সে গোল্ডেন এজের কথা কেন বলেছে? The writer refers to a golden age to suggest that the amount of useful information produced by exploration has decreased. Fewer people are interested in exploring than in 19th century. Recent developments have made exploration less exciting. We are wrong to think that exploration is no longer necessary. দেখি এখানে কি বলেছে। We think back to a golden age as if exploration peaked somehow in the 19th century, as if the process of discovery is now on the decline, though the truth is that we have named only 1.5 million of this planet's species, and there may be more than 10 million, and that's not including bacteria. আচ্ছা, আর অনেক কিছু বলেছে। We have scarcely mapped the ocean floor and know even less about ourselves. We fully understand the workings of only 10% of our brains. আচ্ছা, সে এখানে বলেছে যে আমরা গোল্ডেন এজের কথা ভাবি, এমনভাবে ভাবি যে এক্সপ্লোরেশন মনে হয় 19th সেঞ্চুরিতেই খালি পিক করেছিল, এমনভাবে ভাবি যাতে প্রসেস অফ ডিসকভারি ইজ অ্যাজ ইফ দ্য প্রসেস অফ ডিসকভারি ইজ নাও অন দ্য ডিক্লাইন, মানে আমরা এমন ভান করি যে এখন ডিসকভারির প্রসেসটা মনে হয় কমে যাচ্ছে। যদিও সত্যি কথা হচ্ছে যে আমরা এই পৃথিবীর স্পিসিসদের মধ্যে শুধুমাত্র 1.5 মিলিয়ন অফ দিস প্ল্যানেট স্পিসিসকে আইডেন্টিফাই করতে পেরেছি, যেখানে মিলিয়নসও এখনো বাকি স্পিসিস টু আইডেন্টিফাই। তার মানে উই আর রং টু থিঙ্ক দ্যাট এক্সপ্লোরেশন ইজ নো লঙ্গার নেসেসারি। আমাদের সব কিছু এক্সপ্লোর করা উচিত, স্পিসিস এক্সপ্লোর করা উচিত, আমাদের ব্রেইনকে যে আমরা মাত্র 10% অপারেট করাতে পারি এটা নিয়েও এক্সপ্লোর করা উচিত। সো হি ইজ সাজেস্টিং, দ্য রাইটার ইজ সাজেস্টিং যে এখানে আমাদের উই আর রং টু থিঙ্ক যে এক্সপ্লোরেশন ইজ নো লঙ্গার নেসেসারি। এর পরবর্তী প্রশ্নে খেয়াল করে দেখবেন, ইন দ্য 6th প্যারাগ্রাফ, মানে 6 নম্বর প্যারাগ্রাফে আমরা উত্তরটা পাবো। When discussing the definition of exploration, the writer argues that, এখানে বলেছে people tend to relate exploration to their own professional interests, মানে মানুষজন নিজেদের যেই প্রফেশনাল ইন্টারেস্ট আছে সেটার সাথে এক্সপ্লোরেশনের ডেফিনেশনটাকে রিলেট করে। Certain people are likely to misunderstand the nature of exploration, মানে কিছু কিছু ব্যক্তি আছে যারা এক্সপ্লোরেশনের নেচারটা মিসআন্ডারস্ট্যান্ড করে বা ভুল বুঝে। The generally accepted definition has changed over time. আর এখানে বলেছে the historians and scientists have more valid definitions than the general public. দেখি 6th প্যারাগ্রাফে কি বলেছে। Each definition is slightly different and tends to reflect the field of endeavor of each pioneer. মানে এর আগের প্যারাগ্রাফে অনেকগুলো ব্যক্তি, রবিন হ্যানবারি, তারপরে ক্রিস বনিংটন, তারপরে এখানে খেয়াল করে দেখবেন উইলফ্রেড থেসিগার, অনেকগুলো ডিফারেন্ট মানুষের ডেফিনিশন দিয়েছিল এক্সপ্লোর করা বা এক্সপ্লোরারকে, আসলে সেটার একটা ডেফিনিশন তারা একজন এক ভার্জন দিয়েছে। তারপরে রাইটার বলল ইচ ডেফিনিশন ইজ স্লাইটলি ডিফারেন্ট, প্রত্যেকটা ডেফিনিশন একটা আরেকটার থেকে একটু ভিন্ন, অ্যান্ড টেন্ডস টু রিফ্লেক্ট দ্য ফিল্ড অফ এন্ডেভার অফ ইচ পায়োনিয়ার, মানে এই ডেফিনিশনগুলো সব হচ্ছে তাদের নিজেদের ফিল্ড অফ এক্সপ্লোরেশনের সাথে বা ফিল্ড অফ এন্ডেভার, মানে তাদের প্রফেশনের সাথে হালকা রিলেটেড। তার মানে পিপল টেন্ড টু রিলেট এক্সপ্লোরেশন টু দেয়ার ওন প্রফেশনাল ইন্টারেস্ট, এটাই আমাদের সঠিক উত্তর হয়েছে। এরপরে আমরা লাস্ট কোয়েশ্চেনটা দেখি, এখানে কি বলেছে। ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ দ্য রাইটার এক্সপ্লেইনস দ্যাট হি ইজ ইন্টারেস্টেড ইন, মানে তারা আমাদেরকে বলেই দিচ্ছে যে এটা লাস্ট প্যারাগ্রাফে আমাদের খুঁজে বের করতে হবে। লাস্ট প্যারাগ্রাফ এইখানে, যেখানে সে শুরুই করে এটা বলে যে আই বেস্ট ডিক্লেয়ার মাই ওন বায়াস, মানে আমার জন্য এখন ভালো হয় যদি আমি আমার যেই চিন্তাধারাগুলো আছে, চিন্তাভাবনাগুলো আছে সেগুলো যাতে বলে দেই। আচ্ছা, কি কি অপশন আছে? হাউ সামওয়ানস পার্সোনালিটি ইজ রিফ্লেক্টেড ইন দেয়ার চয়েস অফ ভিজিট, নাকি the human ability to cast new light on places that may be familiar, naki how travel writing has evolved to meet changing demands, naki the feeling that writers develop about the places they explore. Dekhi ki boleche. As a writer, I'm interested in exploration of ideas. I've done a great many expeditions, on each one was unique. I've lived for months alone with isolated groups, onekhon se tar experience niye bole, but none of these things is of the slightest interest to anyone unless through my books I have found a new land or explored a new idea. মানে যতক্ষণ না আমি আমার বইয়ের মাধ্যমে নতুন কোনো আইডিয়ার কথা বলবো, কারো ইন্টারেস্ট আমি আসলে জোগাতে সেভাবে পারবো না। সো এখানে আমাদেরকে সে কোন জিনিসে ইন্টারেস্টেড সেটার কথা কিন্তু এখনো ডিরেক্টলি সে বলে নাই, বাট আমরা একটু একটু আইডিয়া পাচ্ছি। Why? Because the world has moved on.
The time has long passed for the great continental voyages, another walk to the poles, etc. We know how the land surface of our planet lies. Exploration of it is now down to the details. Habits of microbes, ইত্যাদি অনেক কিছু বলেছে। Aside from the stare of the specialist, ঠিক আছে, however, this is to disregard the role of the human mind has in conveying remote places, and this is what interests me. এই তো আমরা মূল লাইনটাতে এসেছি। How a fresh interpretation, even of a well-traveled route, can give its readers new insights. মানে এমন একটা জায়গায়, আমরা খুব পরিচিত একটা জায়গাও যদি হয়, সেটাতেও যদি নতুন কোনো রাস্তা বা পথ ব্যবহার করে যাওয়া হয়ে থাকে বা নতুন কোনোভাবে আমরা যেয়ে থাকি, তাহলে আমরা নতুন অনেকগুলো আইডিয়াস সেখান থেকে পাবো। এবং রাইটার বলেছে দিস ইজ হোয়াট ইন্টারেস্টস মি, আমি মূলত এই জিনিসটাতেই ইন্টারেস্টেড। তার মানে দ্য হিউম্যান এবিলিটি টু কাস্ট নিউ লাইট অন প্লেসেস দ্যাট মে বি ফ্যামিলিয়ার, মানে পরিচিত জায়গাকেই একটু নতুনভাবে দেখার যে আমাদের প্রবণতা আছে মানুষদের মধ্যে, এটা নিয়েই রাইটার মূলত ইন্টারেস্টেড। তার মানে 32 অ্যান্সার হচ্ছে বি। আমরা 27 থেকে 32 অ্যান্সারগুলো খুব দ্রুত আনসার শিটে ট্রান্সফার করে ফেলি। 27-এ আমরা এ অ্যান্সার চুজ করেছি, 28-এ সি, 29-এ সি, 30-তে ডি, 31-এ এবং 32-বি আনসার ট্রান্সফার করা শেষ। এর পরবর্তীতে আমরা এখন 33 অনওয়ার্ডস যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একবার দেখার চেষ্টা করব। আমি এটা একটু সরিয়ে রাখলাম এবং আমাদের পুরো প্যাসেজটাকে আবারও আগের সিকোয়েন্সে সাজিয়ে ফেললাম। দেখি এখন তারা আমাদের থেকে কি চাচ্ছে। লুক এট দ্য ফলোইং স্টেটমেন্টস 33 to 37, মানে 33 থেকে 37। ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট এক্সপ্লোরার, মানে এখানে এক্সপ্লোরারের লিস্ট দেওয়া আছে, এ হলে পিটার ফ্লেমিং, বি হলে রান ফিয়েন্স অ্যান্ড সো অন। এটাকে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের সাথে ম্যাচ করতে হবে। এটার একটা খুব ইজি পদ্ধতি হচ্ছে, আমরা লাইন বাই লাইন অ্যান্সারগুলো না খুঁজে যেটা চেষ্টা করব, প্রথমে পিটার ফ্লেমিং নিয়ে যতগুলো কথা বলা আছে, আমরা তো তার নাম খুব সহজেই প্যাসেজে খুঁজে পাবো। পিটার ফ্লেমিং নিয়ে যা যা বলা আছে সেটা খুঁজে বের করব এবং সেটা এখানে কোনগুলোর সাথে মিলে সেটা আমরা মিলিয়ে লিখে ফেলবো। চলেন আমরা দেখি যে পিটার ফ্লেমিং এই ব্যক্তিটার কথা কোন জায়গায় বলা হয়েছিল। আমরা এনে দেখতে পাচ্ছি 3 নম্বর যে প্যারাগ্রাফটা আছে এই জায়গাটাতে পিটার ফ্লেমিং এর কথা এইখানে বলা হয়েছে। কি বলা হয়েছে? Explorer and travel writer Peter Fleming talks of the moment when the explorer returns to the existence he has left behind with his loved ones. মানে পিটার ফ্লেমিং পরিচিত জায়গা যেগুলো সে হয়তো বা এককালে ছেড়ে চলে গিয়েছিল, সেই জায়গাটাতে ফিরে আসার যে অনুভূতিটা আছে সেটা সম্পর্কে কথা বলছে। The traveler who has for weeks or months seen himself only as a puny and irrelevant alien crawling laboriously over a country in which he has no roots and no background suddenly encounters his other self, a relatively solid figure with a place in the minds of certain people. মানে একটা ট্রাভেলার যখন বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, সেখানে কেউ তাকে চিনে না, তার রুটস সেখানে নেই, সে হঠাৎ করে এমন একটি জায়গায় ফেরত এসেছে বা ফিরে এসেছে যেখানে সবাইকে সে চিনে, সবাই তাকে চিনে এবং সে একটু স্ট্রং ফিল করে। দেখি যে এখানে কোন অপশনটা এটার সাথে মিলছে। He referred to relevance of the form of transport used, বলা হয়নি। He described feelings of coming back home after a long journey, এটা কিন্তু বলা হয়েছে। আমরা দেখেছি এখানে পরিচিত জায়গায় ফিরে আসার যে অনুভূতি আছে সেটা সম্পর্কে কথা বলা হয়েছে। হেন্স এটা ডেফিনেটলি এ হবে যে আমরা শিওর। জাস্ট বাকি আর কোনো অপশন এর সাথে মিলে নাকি দেখতে হবে, কারণ আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়নি যে একটা অপশন একবারে বেশি ব্যবহার করা যাবে না। তার মানে হতে পারে এখানে আমরা এমন কোনো অপশন পাবো যেটা মাল্টিপল সেন্টেন্সের সাথে মিলে যাবে। He worked for the benefit of specific groups of people, বলা হয়নি। He did not consider learning about oneself as an essential part of exploration, না বলা হয়নি। He defined exploration as being both unique and of value to others, না এটাও এখানে তেমন একটা বলা হয়নি। র্যান ফিয়েন্স সম্পর্কে এবার দেখি যে আমরা কি জানতে পারছি। র্যান ফিয়েন্সের কথাটা বলা হয়েছে, ঠিক দেখবেন যে এই প্যারাগ্রাফের পরের প্যারাগ্রাফে যে র্যান ফিয়েন্সের নাম প্রথমবার আসলো। আচ্ছা, র্যান ফিয়েন্স, dubbed the greatest living explorer, said
An explorer is someone who has done something that no human has done before and also done something scientifically useful. মানে একজন এক্সপ্লোরার হচ্ছে এমন একজন ব্যক্তি যে এমন কিছু একটা করেছে যেটা আগে আর কেউ করেনি, আর এমন একটা জিনিস করেছে যেটা সায়েন্টিফিক্যালি অনেক ইউজফুলও হয়। দেখি তো এখানে কোথায় বলেছে, হি রেফার টু দ্য রেলেভেন্স অফ ফর্ম অফ ট্রান্সপোর্ট, না। ওয়ার্ক ফর বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপস অফ পিপল, না। হি ডিড নট কনসিডার learning about oneself as an essential part of exploration, na. He defined exploration as both unique, খেয়াল করে দেখবেন, unique মানে no human has done it before, and of value to others মানে something scientifically useful। তার মানে Ranfians হচ্ছে নাম্বার 37। ক্রিস বনিংটনটা দেখি এবার। ক্রিস বনিংটনের কথা বলা হয়েছে ঠিক এটার পরপরই। ক্রিস বনিংটন, a leading mountaineer, felt exploration was to be found in the act of physically touching the unknown। মানে exploration এমন একটি অ্যাক্ট যেটা হচ্ছে আমাদেরকে অচেনা জিনিসপত্রকে জানতে সাহায্য করে। You have to have gone somewhere new মানে আপনার নতুন কোনো একটা জায়গায় যেতেই হবে। আচ্ছা, ফিজিক্যালি টাচিং দ্য আননোন এবং কোনো একটা নতুন জায়গায় আপনাদের যেতেই হবে। আমরা একটু দেখে নেই যে এখানে কোন জায়গাটাতে এটার উত্তরটা আমরা পেতে পারি। এটা হচ্ছে ক্রিস বনিংটন নিয়ে কথা হচ্ছে। ক্রিস বনিংটনকে আমরা যদি খুঁজে বের করার চেষ্টা করি, কোথায় পাবো দেখি তো। হি রেফার্ড টু দ্য রেলেভেন্স অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট ইউজড, না, ফর্ম অফ ট্রান্সপোর্ট ইউজ নিয়ে এখানে সে কথা বলেনি। হি ওয়ার্ক ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপস অফ পিপল বলেনি। He did not consider learning about oneself as an essential part of exploration, এটাও বলেনি। সম্ভবত ক্রিস বনিংটনের এখানে অ্যান্সার থাকবেই না। আমরা এটাকে একটু মার্ক করে রাখি, আমরা বাকিগুলো সলভ করে এটাতে আবার ফিরে আসবো। রবিন হ্যানবারি টেনিসন, দেখি তো কি বলেছে। Then Robin Hanbury Tennyson, a campaigner on behalf of remote so-called tribal people, said, a traveler simply records information about some far-off world and reports back, but an explorer changes the world. First of all, আমরা এখানে টেনিসনের ব্যাপারে, রবিন টেনিসনের ব্যাপারে একটা জিনিস দেখেছি যে সে ট্রাইবাল পিপলদের সাথে কাজ করে। তার মানে হি ওয়ার্ক ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপস অফ পিপল, মানে টেনিসন 35D এটা অ্যান্সার হবে। তারপরে যদি দেখি আমাদের কি কি অপশন বাকি আছে, ট্রান্সপোর্ট এবং অপশন বাকি আছে did not consider learning about oneself as an essential part of exploration। দেখি যে আর কিছু কি এখানে বলেছে নাকি। Remote tribal people, traveler simply records information about some far off world and reports back, but an explorer changes the world। খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমরা আর কোনোটার সাথে তেমন একটা এখানে মিলাতে পারছি না, তার মানে এটার অ্যান্সার ডি যে ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে হলো উইলফ্রেড থেসিগার। উইলফ্রেড থেসিগার কি বলেছে? উইলফ্রেড থেসিগার belongs to an era of unmechanized travel now lost to the rest of us, told me, if I had gone by a camel where I could have gone by car, it would have become a stunt। মানে আমি যদি একটা জায়গায় উট করে যেতাম, যেখানে আমি গাড়ি করেও যেতে পারতাম, তাহলে ওটা একটা স্টান্ট হয়ে যেত। তার মানে সে রেলেভেন্স অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট নিয়ে কথা বলেছে, তার মানে এটার উত্তর ই হবে। আমাদের একটা এখনো বাকি আছে, আমরা আরেকটু পড়ে দেখি। টু হিম exploration meant bringing back information from remote place regardless of any great self discovery। মানে তার কাছে এক্সপ্লোরেশনের যে ইম্পর্টেন্সটা বা গুরুত্বটা আছে, তার মানে অনেক দূরের কোনো একটা জায়গা থেকে কোনো তথ্য নিয়ে আসা, রিগার্ডলেস অফ এনি গ্রেট সেলফ ডিসকভারি, মানে নিজেকে সেলফ ডিসকভারি করার চেয়েও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে he did not consider learning about oneself as an essential part of exploration, মানে সে সেলফ ডিসকভারিকে একটা এসেনশিয়াল পার্ট অফ এক্সপ্লোরেশন মনে করতো না। সে মনে করতো যে আসলে এসেনশিয়াল পার্ট হচ্ছে ব্রিংিং ব্যাক ইনফরমেশন ফ্রম আ রিমোট প্লেস, নট সেলফ ডিসকভারি। মানে এটার উত্তরও কিন্তু ই হবে। সো আমরা এখানে 1, 2, 3, 4, 5টার উত্তর পেয়ে গিয়েছি। আমরা দেখেছি যে ক্রিস বনিংটন সম্পর্কে এখানে কোনো কথা ছিলই না, কিন্তু উল্টো উইলফ্রেড থেসিগার সম্পর্কে দুটো তথ্য ছিল। এরপর আমরা 38, 39 এবং 40টা অ্যাটেম্প্ট করব।
তারপরে আমরা আমাদের অ্যান্সারগুলো ট্রান্সফার করে ফেলবো। এখানে আমাদেরকে একটি সামারি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নো মোর দেন 2 ওয়ার্ডস, মানে আমরা একটা শব্দ অথবা দুটো শব্দ ব্যবহার করতে পারবো। রাইট ইউর আনসার ইন বক্সেস। আচ্ছা, দ্য রাইটার্স ওন বায়াস, এই টাইটেলটা দেখেই আমরা বুঝতে পারছি যে আমাদের লাস্ট যেই প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফ থেকেই এই সামারিটা, কারণ লাস্ট প্যারাগ্রাফটা শুরু হয় এটাই বলে যে আই বেস্ট ডিসক্রাইব মাই ওন বায়াস, যে আমার নিজের বায়াসটা আমার এখন বলে দেওয়া উচিত। The writer has experience of a large number of dash and was the first stranger that previously dash people had encountered. মানে the writer has had experience of a large number of something, মানে সে কোনো একটা জিনিস অনেক বেশি এক্সপিরিয়েন্স করেছে। যেমন I've done a great many expeditions and each one was unique. এটার উত্তর হবে হলো expeditions। যেহেতু আমাদেরকে এখানে নো মোর দেন 2 ওয়ার্ডস বলেছে, আমরা এই ইউনিক শব্দটাকে ওইখানে আনতে পারবো। আমরা চাইলে এটাকে ইউনিক এক্সপেডিশনসও বলতে পারবো, যেহেতু আমাদের দুটো শব্দের লিমিট আছে। And was the first stranger that certain previously dash people had encountered. I've lived for months alone with isolated groups of people all around the world, even two uncontacted tribes. মানে সে কিছু আইসোলেটেড বা আনকন্ট্যাক্টেড ট্রাইবদের সাথেও কাজ করেছে। সো হি ওয়াজ দ্য ফার্স্ট স্ট্রেঞ্জার দ্যাট সার্টেন প্রিভিয়াসলি আনকন্ট্যাক্টেড অথবা আইসোলেটেড, দুটোই কিন্তু সঠিক হবে। আমি আইসোলেটেডটা লিখে দিলাম, যেহেতু এখানে আইসোলেটেড আছে আপনি চাইলে আইসোলেটেডও বলতে পারবেন। এখানে আনকন্ট্যাক্টেড ট্রাইবস আছে, আপনি চাইলে আনকন্ট্যাক্টেডও বলতে পারবেন। ট্রাইবস বলা যাবে না, যেহেতু এখানে পিপল অলরেডি আছে। হি বিলিভস there is no need for further exploration of Earth's dash except to answer specific questions such as how buffaloes eat. আমরা একটু দেখি যে কোন জায়গাটাকে সে এক্সপ্লোর করতে হবে না বলেছে। But none of these things is of the slightest interest to anyone. আমরা এটা দেখেছি because the world has moved on. The time has long passed for the great continental voyages. Another walk to the, ঠিক আছে, we know how the land surface of our planet lies. Exploration of it is now down to the details. The habit of microbes, grazing behavior of buffalo. Aside from deep sea and deep underground, it's thereof specialists. মানে সে বলতে চাচ্ছে যে আর্থের যে ল্যান্ড সারফেসটা আছে, এই ল্যান্ড সারফেসটাকে আসলে আর তেমন জানার মতো কিছু নেই। আমরা অলরেডি জানি, উই নো হাউ ল্যান্ড সারফেস অফ আওয়ার প্ল্যানেট ইজ। এখন আমাদেরকে আরো অনেক ডিটেলসে যেতে হবে, যে ব্যাকটেরিয়া, মাইক্রোবস ওরা কেমনে থাকে, বাফেলোরা কেমনে গ্রেজ করে, আরো ডিটেলসে যেতে হবে। হেন্স এখানে অ্যান্সার হবে হলো ল্যান্ড, অথবা আমরা এখানে চাইলে কিন্তু ল্যান্ড সারফেসও বলতে পারি। He believes there is no need for further exploration of Earth's land surface except to answer specific questions. আমাদের এখানেও অ্যান্সারগুলো হয়ে গিয়েছে, আমরা দ্রুত আমাদের অ্যান্সার শিটে ট্রান্সফার করে ফেলবো। 33 আমরা দিয়েছি এ, তারপরে 33 ই দিয়েছি, 34 দিয়েছি এ, 35 হচ্ছে ডি, 36 হচ্ছে ই, তারপরে 37 হচ্ছে বি, 38, 39, 40 যেহেতু শব্দ, এখানে আমাদের প্রথমে আমরা দিয়েছি এক্সপেডিশন, তারপরে হচ্ছে আইসোলেটেড, তারপরে হচ্ছে ল্যান্ড সারফেস। ঠিক আছে, আর এক্সপেডিশনটা আপনারা কিন্তু চাইলে, এখানে আমরা এক্সপেডিশন বলেছি, আপনি চাইলে ইউনিক এক্সপেডিশনও বলতে পারতেন। এটা আপনার উপর ডিপেন্ড করে, যেহেতু আমাদেরকে এখানে নো মোর দেন 2 ওয়ার্ডস মানে দুটো শব্দ পর্যন্ত লেখার পারমিশন দেয়াই আছে। আমাদের আনসার ট্রান্সফার করা শেষ, আর এই দিয়েই কিন্তু আমাদের রিডিং সেকশনটাও শেষ হয়ে গিয়েছে। আপনার যদি এই মক টেস্ট সলিউশন ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে আরো অ্যাডভান্স টিপস এন্ড টেকনিক্স শিখে IELTS এ আপনার কাঙ্ক্ষিত স্কোরটি পেতে ভর্তি হয়ে যান আমার পূর্ণাঙ্গ IELTS কোর্সে। কোর্সটি পেতে ভিজিট করুন 10minuteschool.com অথবা ডাউনলোড করুন 10 minute school অ্যাপ। যে কোনো জিজ্ঞাসায় কল করুন 169